ওয়ালাইকুম আসসালাম। আজকের অডিয়েন্স সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে মেশিন লার্নিং মাস্টার ক্লাস নাম দিয়েছি, যদিও তবুও একটা ক্লাসে তো আর মেশিন লার্নিং শেখা সম্ভব না। আমি চেষ্টা করব যে এই পুরো সেক্টরটা শুধু মেশিন লার্নিং না, বরং ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং, এই তিনটা যে বাজওয়ার্ড আমরা শুনে থাকি, এগুলি আসলে কি, এগুলি কেন প্রয়োজন, এবং আহ, মূলত এই ডিপার্টমেন্টগুলি সম্পর্কে জানা, বোঝা, এটাই হবে আজকের এই ক্লাসের উদ্দেশ্য। প্রথমেই আমি আমার আহ, নিজের পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আকসাদুর রহমান। আমি ওস্তাদের সাথে দীর্ঘদিন ধরে আছি, প্রায় 14-15টা ব্যাচ আমি অলরেডি কমপ্লিট করেছি। 18 ব্যাচ থেকে শুরু করে আমার এক একবারে এখন চলছে 33। আপনাদের নতুন ব্যাচ যদি শুরু হয় তাহলে সেটা 34। এছাড়া আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স আছে মেশিন লার্নিং এর, এই ডেটা সায়েন্সের উপরে, সেটার আমি একজন ফ্যাকাল্টি। আর আমি কনসালটেন্সি করে থাকি, আমি কর্পোরেট ট্রেনিং নিয়ে থাকি। আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসাবে নিয়োজিত আছি। এই হলো আমার বর্তমান পরিচয়। আমি প্রায় 20 ইয়ার্স আইটি লাইনে আছি। এর আগে আমি ই জেনারেশন নামে একটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার ছিলাম, শেষের দিকে প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। দীর্ঘ দিনের আমার এই আইটিতে কেরিয়ার। আইটির প্রায় সবগুলি সেক্টরে আমি কাজ করেছি। একসময় ডেভেলপার ছিলাম, একসময় কিউএ লিড ছিলাম, একসময় সাপোর্ট লিড ছিলাম, বিজনেস অ্যানালিস্ট তো ছিলামই, এবং শেষের দিকে এই ডেটা অ্যানালিস্ট টিম লিড, ডেটা সায়েন্স টিম লিড, এইগুলি আমি ছিলাম। তো যাই হোক, আমার পরিচয় আমি দিলাম। আমরা এই ক্লাসটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে যে আমি যেটা বললাম যে এই ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং, এগুলি কি, এগুলি বলতে আমরা কি বুঝি, এগুলির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেগুলি কি, এগুলি বললে পারে আপনারা আপনাদের কেরিয়ার গঠনে সুবিধা হবে, বা আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দিকে আপনাদের যাওয়া উচিত। এই ব্যাপারটা প্রথমে বলার চেষ্টা করব। তারপরে আমি যেটা বলবো যে আমাদের আপকামিং ওস্তাদের যে কোর্সটা আসছে 34তম ব্যাচে, সেখানে আমাদের কতটুকু কভার করব, বা আমরা এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, এই ডিপার্টমেন্টগুলির কতটুকু আমরা কভার করব সেই কোর্সে, সেই ব্যাপারটা আলাপ করব। এবং সর্বশেষে থাকবে কিউএ, আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমরা করার চেষ্টা করব। তো আমার রিকোয়েস্ট থাকবে প্রথম 2টা পার্টে আপনারা একটু নিশ্চুপ থাকবেন, সাইলেন্ট থাকবেন। কারণ আমি চাই যে আমার প্রথম 2টা পার্ট শেষ হওয়ার পরে আপনারা প্রশ্ন করবেন, তাতে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে না, ক্লাসের একটা ধারাবাহিকতা থাকবে। যদি প্রথম 2টা পার্ট চলাকালীন কোনো প্রশ্ন আপনাদের মাথায় আসে, একটু কষ্ট করে সেটা লিখে রাখবেন বা মনে রাখবেন। আপনারা প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নগুলি আমাকে বা ওস্তাদ টিমের যিনি আছেন তাকে করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমরা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এই মেশিন লার্নিং মাস্টার ক্লাস বলছি যদিও, তবুও আমরা ধরে নিচ্ছি যে আপনাদের মধ্যে আহ, হয়তো কেউ কেউ মেশিন লার্নিং সম্পর্কে ধারণা আছে, ডেটা সায়েন্স সম্পর্কে ধারণা আছে। তবে আমি ধরে নিচ্ছি যে এমন কেউ আছে যার হয়তো কিছুই ধারণা নাই। তো সেই সেই অ্যাঙ্গেল থেকে একেবারে ডেটা কি সেখান থেকে আমি কথা বলা শুরু করছি। তো শুরুতেই আমি বলতে চাই যে ডেটা কি। আচ্ছা, আমরা এই যে ডেটা সায়েন্স বলছি, মেশিন লার্নিং বলছি, ডেটা অ্যানালাইসিস বলছি, প্রত্যেকেরই কিন্তু মেন উপাদান হচ্ছে ডেটা। ডেটা ছাড়া
এই সমস্ত কিছু করা যাবে না। তাহলে ডেটাটা কি এটা আমাদের জানতে হবে। আমি ডেটাকে এভাবে সংজ্ঞায়িত করি যে হার্ড ডিস্কে যা সংরক্ষণ করা যায় তাহাকেই ডেটা বলে। এখন হার্ড ডিস্কে কি সংরক্ষণ করা যায়? হার্ড ডিস্কে আমরা টেক্সট সংরক্ষণ করতে পারি, হার্ড ডিস্কে আমরা ছবি সংরক্ষণ করতে পারি, হার্ড ডিস্কে আমরা ভিডিও সংরক্ষণ করতে পারি, হার্ড ডিস্কে আমরা অডিও সংরক্ষণ করতে পারি। তাহলে যতগুলি জিনিস বললাম, যতগুলি টাইপ বললাম, সবকিছুই আসলে ডেটা। তো এই ডেটা এখন এক একটা প্রতিষ্ঠানের হিউজ ডেটা হয়ে গেছে। দেখেন আপনি, আগে একটা সময় ছিল যখন সফটওয়্যারই ছিল না। তো তখন কিন্তু ডেটা সায়েন্স নিয়ে, মেশিন লার্নিং নিয়ে এত মাথা ব্যথা ছিল না, এগুলির তেমন চাহিদা ছিল না। কারণ আমার তো ডেটাই মাথায় নাই, তার মাথা ব্যথা হবে কিভাবে? বিষয়টা এরকম, ডেটাই নাই তার ডেটা সায়েন্স হবে কোথায়? তো প্রতিষ্ঠানগুলি তখন করলো কি, যে কি করে সফটওয়্যার বানানো যায়, কি করে ডেটা বানানো যায়, ডেটা স্টোর করা যায়, সেজন্য তখন ওরাকল, এসকিউএল সার্ভার, এগুলির প্রচুর ডিমান্ড ছিল, এখনো এগুলির ডিমান্ড আছে। কিন্তু ধরেন 15 বছর ধরে, 20 বছর ধরে একটা প্রতিষ্ঠানের ডেটা কিন্তু স্টোর হয়েছে, ডেটাবেস তৈরি হয়েছে। এখন সবাই চাচ্ছে যে তাহলে এই ডেটা দিয়ে আমরা করবোটা কি? এত ডেটা আমাদের কাছে আছে, এই ডেটা দিয়ে আমরা বিজনেস ইনসাইট বের করতে হবে। ডেটা যাতে আমার আগামী দিনের বিজনেস কেমন হবে, আগামী দিনের আহ, আমাদের ডিসিশন কেমন হবে, সেইগুলি যেন আমরা এই ডেটা থেকে বের করতে পারি। সেই জন্য এখন এই ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এই বিষয়গুলি এত পপুলার হচ্ছে এবং এত চাহিদা সম্পন্ন হচ্ছে। আপনারা জানেন যে আহ, বিদেশে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে আমাদের মানে বাংলাদেশেও আছে, যেভাবে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান অ্যাকাউন্টেন্ট হায়ার করে, অ্যাকাউন্টেন্ট ছাড়া একটা প্রতিষ্ঠান তো চলতে পারে না, হিসাব নিকাশ তো লাগবেই। সেলস এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভ হায়ার করে, কারণ তারা ছাড়া প্রোডাক্ট বিক্রি করবে কে? একইভাবে কিন্তু ডেটা অ্যানালিস্ট হায়ার করে, এবং ডেটা অ্যানালিস্টের একটা টিম প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের আছে। আমাদের দেশে আনফরচুনেটলি এখনো এই কালচারটা গড়ে উঠে নাই, তবে উঠতেছে। সবাই কিন্তু আস্তে আস্তে এই ডেটা অ্যানালাইসিসের দিকে ঝুঁকছে, এবং ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এগুলি কিন্তু হায়ার করা শুরু করেছে। তো যাই হোক, ডেটা কি সেটা আমি বললাম। এরপরে এই ডেটাটা কোথা থেকে এসেছে? ডেটাটা এসেছে ডেটাম নামে একটা ল্যাটিন শব্দ থেকে। ডেটাম হলো সিঙ্গুলার নাম্বার, ডেটা হলো প্লুরাল নাম্বার। ডেটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। যেগুলি সংখ্যাবাচক ডেটা, গণনা করা যায় যেগুলি, সেগুলিকে কোয়ান্টিটেটিভ বলে। আর যেগুলি হচ্ছে সংখ্যাবাচক না, যেগুলি হচ্ছে আপনার স্ট্রিং ডেটা, টেক্সট ডেটা, সেগুলিকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলি। তো প্রথমে আমরা দেখি ডেটা অ্যানালাইসিস কি। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস হচ্ছে যে আমাদের এই যে একটা প্রতিষ্ঠানের যে ডেটা আছে, সেই সমস্ত ডেটাকে অ্যানালাইসিস করার মানে তাদের সেই ডেটাকে ডিফাইন করা, প্রসেসিং করা, ক্লিনিং করা, ট্রান্সফর্ম করা, মডেলিং করা, এই ব্যাপারগুলি জড়িত। এগুলি করে কি হবে? সেখান থেকে মিনিংফুল ইনফরমেশন, ইনসাইট বেরোবে। একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমার কাছে সেলস এর অনেক ডেটা আছে, তো কাস্টমারের ডেটা আছে। এখন আমি এই সেলসের কোন বছরে, আমার ধরেন 10 বছর ধরে ব্যবসা প্রতিষ্ঠান চলছে, কোন বছরে কত সেলস হয়েছে, কোন বছরে বেশি, কোন বছরে কম, কোন এক্সিকিউটিভ বেশি সেল করেছে, কোন কাস্টমার বেশি নিয়েছে, কোন কাস্টমার আগে কিন্তু এখন কমাই দিয়েছে, এই যে অ্যানালাইসিস গুলি, এগুলি করতে গেলে আমার সেলসের ডেটা লাগবে। কিন্তু সেলসের ডেটাকে হুবহু কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, হয়তো কোনো সময় তাকে ফরম্যাট করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, ক্লিনিং করতে হবে, তারপরে আমাদের এই অ্যানালাইসিস করতে হবে, এবং সব শেষে কিন্তু আবার বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন করে এটাকে কিন্তু ইয়ে করতে হবে। আমাদের এখানে স্ক্রিনে দাগ আসতেছে, এটার কেউ মনে হয় ই করছেন, কি বলে এটারে, আহ, এটা কারো কি জানা আছে এটা কিভাবে অ্যাভয়েড করতে হয়? কেউ হয়তো হোয়াইট বোর্ড ইউজ করতেছে। হ্যাঁ, একটু এইটা না করলে ভালো হয়। এই যিনি করতেছেন উনি একটু এটা
আমরা তো স্ক্রিনটা তাহলে দেখতে পাবো না। এটা একটু মুশকিল। কে করছেন আমরা বুঝতে, ওস্তাদের কেউ আছেন এখানে? হ্যালো? হ্যাঁ, আমার মনে হচ্ছে অ্যানোটেশনটা ডিসেবল করে দিলেই হয়ে যাবে, তাহলে আর কেউ ইয়ে কোনটা করতে কোনটা পারবে না। করতে হবে ডিজেবল? অ্যানোটেশন অ্যানোটেশন সেটিংস থেকে অ্যানোটেশন এখানে ডিসেবল করে দিলে হয়তো। এই যে অ্যানোটেট অন শেয়ার্ড কন্টেন্ট, এটা ডিজেবল করে দিব। হ্যাঁ, হ্যাঁ। করে দিলাম, কিন্তু স্ক্রিনটা তো যাচ্ছে না, ওটা তো যাচ্ছে না। অ্যানোটেট। অ্যানোটেটের ওইখানে আহ, একটা ইরেজার অপশন থাকার কথা, ওইটা দিয়ে সম্ভবত এটা মোছা যাবে। যাই হোক, এটা আহ, এটা আমি যদি আর স্যার আসসালামু স্ক্রিন আলাইকুম স্যার। বলছিলাম। আপনি যদি আবার স্ক্রিনে নতুন করে দাগাদাগিটা কে স্ক্রিন শেয়ার দেন, করছে? আচ্ছা, আমি স্ক্রিন যদি শেয়ারটা আবার নতুন করে দিচ্ছি। শেয়ারটা অফ করে আবার আমরা অন। আবার একবার স্টুডেন্টদের দিয়ে সবার দিচ্ছি। প্রতি হচ্ছে প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি থাকবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন দাগাদাগি না করি, কারণ আচ্ছা, এইভাবে যাই হচ্ছে হোক। আপনি চলে ক্লাস, গেছে, চলে জি গেছে, জি, এটা হচ্ছে ক্লাসে চলে হ্যাম্পার গেছে। করতেছে, আপনাদের পড়ালেখা হ্যাম্পার হবে এবং হচ্ছে বিরক্ত আপনারাও ফিল করবেন, পাশাপাশি হচ্ছে স্যারও অনেক বিরক্ত ফিল করবে। এবার স্ক্রিনে আমরা দাগাদাগি না করি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ডেটা অ্যানালাইসিসের ব্যাপারটা তাহলে আমি মনে হয় বোঝাইতে পেরেছি। এখন আসছে ডেটা অ্যানালিটিক্স কি। ডেটা অ্যানালাইসিস এবং ডেটা অ্যানালিটিক্স অনেকের কাছে কনফিউশন তৈরি করে। ডেটা অ্যানালিটিক্স হচ্ছে যে এই যে ডেটা অ্যানালাইসিস করার যে বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিস করার যে সাবজেক্ট, এই সায়েন্স, সেই সায়েন্সটাকেই বলা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, কিন্তু লিঙ্গুইস্টিক মানে কিন্তু ভাষা বিজ্ঞান। একইভাবে অ্যানালিটিক্স, অ্যানালাইসিস হলো ডেটা অ্যানালাইসিসের একটা পদ্ধতি। ডেটা অ্যানালাইসিস হলো একটা কাজ, আর সেটা করার প্রক্রিয়া বা সায়েন্সকে আমরা বলছি ডেটা। তার মানে ইউনিভার্সিটিতে যদি আপনি কোনো ডিপ্লোমা করেন বা আহ, কি বলে ওইটাকে, গ্রাজুয়েশন করেন, মাস্টার্স করেন, তখন কিন্তু আপনার সাবজেক্টের নাম হবে ডেটা অ্যানালিটিক্স। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস আমরা কেন করি? ডেটা অ্যানালাইসিস করার মূল কারণ হচ্ছে যে বিজনেসের ক্লিয়ার ফোকাস পাওয়া যায়। তারপরে ডেটা অ্যানালিসিস করার ফলে আমাদের কস্ট আমরা কাটিং করতে পারি। যেমন ধরেন, যদি দেখি যে কোনো একটা ডিপার্টমেন্টে অনেক কস্ট হচ্ছে, কনভেন্সে প্রচুর কস্ট হচ্ছে, তাহলে আমরা অ্যানালাইসিস করে দেখব যে কেন কনভেন্স এত যাচ্ছে, আমাদের মুভমেন্ট কত আছে, মাসে কতগুলি মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্ট অনুসারে কস্টটা ঠিক মতো আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কোন জায়গায় বেশি হচ্ছে সেটা বের করে আমরা কস্ট কিন্তু কাট করতে পারি। প্রবলেম সলভ করতে পারি অ্যানালাইসিসের মাধ্যমে। কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারি আমরা বিভিন্ন প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন অ্যাড, এগুলি কিন্তু আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি যে কাস্টমার কোন জায়গাতে কাস্টমারের ইন্টারেস্ট বেশি, এবং সেই মতো আমরা কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারি। তারপরে নতুন নতুন ইনোভেশন, নতুনত্ব আনতে পারি এই অ্যানালাইসিসের মাধ্যমে। ডেটা অ্যানালাইসিসের কিছু প্রসেস আছে, যে অ্যানালাইসিস করতে চাইলে আমাদের এই প্রসেসগুলি ফলো করতে হবে। প্রথমে হচ্ছে ডিফাইন দ্য কোশ্চেন। আপনি সবকিছু একসাথে অ্যানালাইসিস করতে পারবেন না। আমাদের কোন একটা প্রবলেম ডোমেইন বা কোশ্চেনকে ডিফাইন করতে হবে। যেমন ধরেন আমি সেলস অ্যানালাইসিস করতে চাই, ফাইন, তাহলে সেলস এর অ্যানালাইসিস আমরা করব। আমরা যদি বলি যে না, আমরা কাস্টমার সেগমেন্টেশন করতে চাই, তাহলে কাস্টমার সেগমেন্টেশন করব। আমরা যদি বলি যে না, আমরা আমাদের প্রোডাকশনের কস্ট কমাইতে চাই, তাহলে কি করে প্রোডাকশনের কস্ট কমানো যায় সেই দিকে অ্যানালাইসিস করব। তার মানে এক একটা অ্যানালাইসিস কিন্তু প্যারালালি হইতে পারে। আপনি একই সাথে সেলস অ্যানালাইসিস করতে পারেন, একই সাথে আপনি কাস্টমার সেগমেন্টেশন করতে পারেন, প্যারালালি হইতে পারে, কিন্তু একটা অ্যানালাইসিসের মধ্যে সবকিছু হবে না। তাই আমাদের প্রথমে কোশ্চেন ডিফাইন করতে হবে। যদি সেলস অ্যানালাইসিস হয় তাহলে এটা আমাদের কোশ্চেন হলো, এটা আমাদের টপিক হলো যে আমরা সেলস অ্যানালাইসিস করতে চাই। তারপরে সেই রিলেটেড ডেটা কিন্তু কালেকশন করতে হবে। এখন আপনি সেলস অ্যানালাইসিস করবেন, আপনার কাছে সেলস এর ডেটা নাই, তাহলে তো সম্ভব না। বা সেলস এর ডেটা আছে কিন্তু সেটা পর্যাপ্ত না, তাহলে পর্যাপ্ত করতে হবে। বা সেলস এর ডেটা আছে কিন্তু ঠিক ফরম্যাটে নাই, যে ফরম্যাটে দরকার
সেলসের এক্সিকিউটিভ হয়তো নাই, শুধু সেলসের ডেটা আছে, কোন এক্সিকিউটিভ সেল করেছে সেটার কোনো ডেটা নাই, অথচ আপনি এক্সিকিউটিভ ওয়াইজ সেলস অ্যানালাইসিস করতে চাচ্ছেন, তাহলে তো হইলো না। তাহলে যে অ্যানালাইসিসটা করতে চাচ্ছেন সেই অ্যানালাইসিসের জন্য রেলিভেন্ট ডেটা আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে, সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্টেপ, কালেক্ট দ্য ডেটা। তারপরে হচ্ছে ক্লিন দা ডেটা। এই যে আপনি ডেটা কালেক্ট করলেন, দেখা গেল যে আপনার সেলসের যে ভলিউম আছে, অ্যামাউন্ট আছে, সেটা নিউমেরিক হওয়া লাগবে, অথচ সেই কলামের মধ্যে নেওয়া আছে যে ধরেন 10 কেজি, 20 কেজি, এরকম কেজি শব্দটা দেওয়া আছে, তাহলে তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম সামারি করবেন, সেটা কেজি থাকলে তো হবে না, ওটা তো স্ট্রিং হয়ে আছে। তাহলে সেই কেজিগুলিকে আমাকে বাদ দিয়ে সেটাকে স্ট্রিপ করে সেখান থেকে আমাকে নিউমেরিকে কনভার্ট করতে হবে। এই ধরনের কাজকে আমরা বলছি ক্লিনিং দ্য ডেটা, প্রসেসিং দ্য ডেটা। এরপরে হচ্ছে আমার ওই যে অ্যানালাইসিসটা, বিভিন্ন রকমের সূত্র, ফর্মুলা বা আমরা এখানে অ্যালগোরিদম বলি, সেগুলি ইউজ করে অ্যানালাইসিস করি। এবং সর্বশেষ স্টেপে হলো সেই অ্যানালাইসিসটা আমাকে বিভিন্ন গ্রাফে কিন্তু দেখাতে হবে। সেই গ্রাফে প্রেজেন্টেশন যতক্ষণ পর্যন্ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যারা এই অ্যানালাইসিসের ফর্মুলা বা এই কি বলে এটারে, এই উম, সূত্রগুলি, অ্যালগোরিদম গুলি না জানে, তাদের কাছে কিন্তু বোধগম্য হবে না। তো যখন আমরা ভিজুয়ালাইজ করব, বিভিন্ন রকমের গ্রাফে উপস্থাপন করব, তখন সবাই কিন্তু এটা বুঝতে পারবে, ইনসাইট গুলি দেখতে পারবে। তো এতক্ষণ আমরা যে আলাপ করলাম, সেই আলাপ অনুসারে আমাদের এই অ্যানালাইসিসকে কিন্তু মূলত 4 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস মানে হচ্ছে যে অতীতকে অ্যানালাইসিস। আমরা মূলত আমরা যে এক্সেলে বা পাওয়ার বিআই যে সমস্ত অ্যানালাইসিস করে থাকি, সেটা মূলত ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। মানে আমার ধরেন আজকে পর্যন্ত যে বিজনেস দাঁড়াইছে, যে সেলস হয়েছে, যে কস্ট হয়েছে, সেটা বিভিন্ন ভাবে আমি দেখতে পারি। আজকে কত হয়েছে, গতকালকে কত হয়েছে, গত বছর কত হয়েছে, কম্পেয়ার করতে পারি, এক বছরের সাথে আরেক বছরের তুলনা করতে পারি। সবই কিন্তু অতীত এবং বর্তমান, এখানে ভবিষ্যৎকে দেখার কোনো অবকাশ নাই। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে অতীত এবং বর্তমানকে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করি। ডায়াগনস্টিক অ্যানালাইসিস হলো যে এই যে অতীতকে বা বর্তমানকে দেখলাম, দেখার পরে আমরা দেখতে পেলাম যে না, কোনো এক জায়গায় গত বছরে ভালো সেলস ছিল, এই বছরে কিন্তু সেলসটা পড়ে গেল, অর্ধেক হয়ে গেল। কেন? ভালো ছিল, কেন কমে গেল? তাহলে তাহলে আবার আরেকটা অ্যানালাইসিস আমাদের করতে হবে যে বেশি থেকে কম হইলো কেন। তাহলে এটাকে আমরা বলছি ডায়াগনস্টিক অ্যানালাইসিস। মানে আহ, আমরা এই কারণটা বের করা, কারণটা বের করার জন্য আমরা ডায়াগনস্টিক অ্যানালাইসিস। আর প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা হচ্ছে যে অতীত নয়, বরং ভবিষ্যৎকে। আমরা অতীতকে তো বহুত দেখলাম, অনেক কিছু দেখলাম, অতীতের চার্ট গ্রাফ দেখে সব আমরা অনেকগুলি অ্যানালাইসিস করলাম। কিন্তু আমাদের এখন দেখতে হবে যে এইভাবে যদি বিজনেস চলে, তাহলে 5 বছর পরে আমার সেলসটা কোথায় যাবে? 5 বছর পরে এখনকার প্রোডাক্টগুলি কি চলবে, নাকি আমাকে এখনই নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে? আমার ডিসিশনগুলি তো সব ভবিষ্যতের জন্য নিতে হয়। তাহলে ভবিষ্যতে আমার বিজনেস কোথায় যাবে, কোন পর্যায়ে যাবে, সেটা অ্যানালাইসিসকে আমরা বলি প্রেডিক্টিভ অ্যানালাইসিস। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে মেশিন লার্নিং যে টার্মসটা আমরা ইউজ করি, মেশিন লার্নিং যে সাবজেক্ট বলেন বা যে এরিয়াটা আছে, সেটা কিন্তু প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে। আর ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস পর্যন্ত আমরা প্রেডিক্টিভ করছে না। এগুলি ধরেন আমরা এক্সেল দিয়ে, পাওয়ার বিআই দিয়ে, ট্যাবলু দিয়ে করতে পারি। কিন্তু ফিউচার প্রেডিকশনের জন্য আমাদের কিন্তু মেশিন লার্নিং লাগে। অর্থাৎ প্রেডিক্টিভ অ্যানালাইসিস যখনই আমরা করতে যাব, তখনই আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে হবে। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস হলো যে আমি 5 বছর পরে আমার সেলস, মনে হচ্ছে যে এইভাবে চললে 5 বছর পরে আমার সেলস কমে যাচ্ছে, বা আমার কাঙ্ক্ষিত সেলস আমি পাচ্ছি না। তাহলে সেটা কেন কমে যাচ্ছে, সেটাকে কিভাবে আমাকে আবার বাড়াইতে হবে, অর্থাৎ প্রেসক্রিপশন বের করতে হবে, সাজেশন বের করতে হবে। এই ধরনের অ্যানালাইসিসকে আমরা বলছি প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। তাহলে এখানে যেটা আমাদের মানে ডিস্টিংগুইশ যেটা হলো প্রেডিক্টিভ অ্যানালাইসিস, এটাকে একটু মাথায় রাখতে হবে। প্রেডিক্টিভ অ্যানালাইসিস হলো
ফর দ্য মেশিন লার্নিং, বা মেশিন লার্নিং এর মাধ্যমে প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা করা যায়। আচ্ছা, আমরা এই এতক্ষণ ধরে যে ডোমেইনে ছিলাম, এই যে অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং সব একসাথেই বললাম। এর সেগমেন্টেশন আমি যেভাবে করেছি, ধরেন 10 বছর ধরে, 15 বছর ধরে আমরা যদি ডেটা এন্ট্রি করে থাকি, সফটওয়্যার ইউজ করে থাকি, তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই এই জায়গাটা আছে। এটা কি, ডেটাবেস ডেভেলপার যারা আর কি, তাদের কাজ এটা। এসকিউএল, পিএলএসকিউএল, মঙ্গোডিবি, ওরাকল, মাইএসকিউএল, এগুলিতে তারা এক্সপার্ট, এই ডেটাবেস ডেভেলপার। এবং তারা কিন্তু এই জায়গাতে কাজ করে, এবং হিউজ ডেটা কিন্তু এন্ট্রি হয়ে আছে, স্টোর হয়ে আছে, জেনারেট হয়ে আছে। এরপরে এই ডেটাকে অ্যানালাইসিস করার জন্য যারা কাজ করেন তাদেরকে বলা হচ্ছে ডেটা অ্যানালিস্ট, যারা ওই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এবং ডায়াগনস্টিক অ্যানালাইসিস মূলত এখানে করা হয়। এখানে ডেটা ক্লিনিং, তারপরে ডেটা অ্যানালাইসিস, এক্সপ্লোরেশন, স্ট্যাটিস্টিক্যাল নলেজ এখানে লাগে, ক্রিয়েটিং ডেটা ভিজুয়ালাইজেশন, ক্রিয়েটিং ড্যাশবোর্ড, রিপোর্ট, এই কাজগুলি হলো ডেটা অ্যানালিস্টের কাজ। এই কাজগুলি উনি সাধারণত করে থাকেন। আর আমরা মেশিন লার্নিং এ যখন চলে যাই, তখন মূলত ডেটা সায়েন্টিস্ট বলা হয়। যদিও বৃহৎ অর্থে সবই ডেটা সায়েন্টিস্ট, এটাও ডেটা সায়েন্স, এটাও ডেটা সায়েন্স, এটাও ডেটা সায়েন্স। কিন্তু আমরা সাধারণত একটা আমাদের যে রুলস বা নিয়ম তৈরি হয়ে গেছে, তাতে এই মেশিন লার্নিং এ কাজ করলে তখন আমরা বলি ডেটা সায়েন্টিস্ট। তার আগে পর্যন্ত আমরা বলি ডেটা অ্যানালিস্ট, এবং তার আগে যারা ডেটা তৈরি করে, ডেটার জন্ম দেয়, তাদেরকে বলা হচ্ছে ডেটাবেস ডেভেলপার। তাহলে আমরা এই পার্থক্যগুলি বুঝতে পারলাম যে এখন আমাদের এই কোর্সের মধ্যে, আচ্ছা আমি কোর্সের ব্যাপারটা পরে আসি, এটা একটু শেষ করে নিই। তাহলে আমাদের এই যে ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আমাদের অবশ্যই মেশিন লার্নিং আমাদের কিন্তু জানা লাগে। তো মেশিন লার্নিং জানতে গেলে এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা ডেজিগনেশনে যারা হোল্ড করে আছেন, তারা কোন ধরনের টুলস ইউজ করেন। ডেটাবেস ডেভেলপাররা এই ধরনের টুলস ইউজ করেন, মাইএসকিউএল, ওয়ার্কবেঞ্চ, পোস্টগ্রেস, এসকিউএল সার্ভার ইত্যাদি। সব তো এখানে দেওয়া নাই, কয়েকটা দেওয়া আছে। ডেটা অ্যানালিস্টরা কোন টুল ইউজ করেন, পাইথন দিয়ে করলে ম্যাটপ্লটলিব, সাইকিট লার্ন, তারপরে হচ্ছে এই নামপাই, মাইক্রোসফট পাওয়ার বিআই, ট্যাবলো, এগুলি হলো ডেটা অ্যানালিস্টরা ইউজ করে। ডেটা সায়েন্টিস্টরা তাহলে কি ইউজ করে থাকেন? তারা মূলত টেনসর ফ্লো, তারপরে সাইকিট লার্ন, কেরাস, পাইটর্চ, মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিদম, এই সমস্ত টুলস দিয়ে তারা, বা এই সমস্ত লাইব্রেরি দিয়ে তারা করে থাকে। মেশিন লার্নিং এর অ্যালগোরিদম কি কি আছে? অনেকগুলি অ্যালগোরিদম আছে। ডিসিশন ট্রি, কে মিনস, র্যান্ডম ফরেস্ট, তারপরে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, তারপরে ক্লাস্টারিং অ্যালগোরিদম আছে, তারপরে লিনিয়ার রিগ্রেশন তো বললাম, নেইভ বেজ আছে, অনেক। তারপরে আবার ডিপ লার্নিং এ চলে গেলে তো ডিপ লার্নিং এর আলাদা অ্যালগোরিদম, আর্টিফিশিয়াল নিউরাল বলা হচ্ছে, সেখানে আবার সিএনএন, আরএনএন, অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তো আমি এখন সর্বশেষ মেশিন লার্নিং সম্পর্কে বলতে চাই। তাহলে মেশিন লার্নিং জিনিসটা কি, এটা আমাদের একটু ভালো করে জানতে হবে। আরো যদি আনমিউট করা থাকে একটু কাইন্ডলি মিউট করে রাখেন, আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, মেশিন লার্নিং হচ্ছে মূলত মেশিনকে লার্ন করা, মেশিনকে শেখানো। একটা নিউবর্ন বাচ্চাকে যেমন আমরা শিখাই, নিউবর্ন বাচ্চাকে আমরা কিভাবে শিখাই? একটা বাচ্চা জন্ম নিলে তার মাথায় কিন্তু কাইন্ড অফ ফ্রেশ থাকে, একদম মানে তেমন কিছুই তার মাথায় থাকে না। আমরা দেখবেন তার মা বাবা সবসময় তার সাথে কথা বলে, সে তাকায়, সে শোনে। আসলে কিন্তু তার ডেটা স্টোর হচ্ছে। 2 বছর ধরে সে কিন্তু তার মাথার মধ্যে বিভিন্ন রকমের ডেটা, এই সেন্টেন্স, শব্দ, ওয়ার্ড, এগুলি কিন্তু স্টোর হচ্ছে। তারপরে এক সময় সেই বাচ্চাটা কিন্তু কথা বলা শুরু করছে, হয়তো প্রথমে বাবা, মা, পানি, এভাবে বলতে শুরু করছে। তার মানে কি হলো, তার ভিতরেও কিন্তু অ্যালগোরিদম আছে বাচ্চার মধ্যে। সেই অ্যালগোরিদমটা অবশ্য আল্লাহ পাকের দেওয়া অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমটা
সেই অ্যালগোরিদমটাও মানুষ চেষ্টা করতেছে, চিন্তা করতেছে কিভাবে হচ্ছে, সেগুলি নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু মূলত আমরা বুঝতে পারলাম যে এই লার্ন করাতে গেলে, মেশিনকে লার্ন করাতে গেলেও দুটো জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে অ্যালগোরিদম। তাহলে ডেটাটা যেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি ট্রেনিং ডেটা। আর অ্যালগোরিদম, বিভিন্ন রকমের অ্যালগোরিদম হতে পারে। মেশিনকে শেখাতে গিয়ে যে অ্যালগোরিদম গুলি আছে সেগুলি বিভিন্ন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ম্যাথামেটিশিয়ান তারাই তৈরি করেছে। একটু আগে যে অ্যালগোরিদমের কথাগুলি বললাম, যেমন লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কেএনএন বা কে নিয়ারেস্ট নেবার, কে মিন ইত্যাদি ইত্যাদি, সেই অ্যালগোরিদম গুলির যে কোনো একটা অ্যালগোরিদম এবং এই ডেটা, এখন বলবেন যে কোন অ্যালগোরিদম ইউজ করতে হবে, সেটা ডিপেন্ড করে আমি কোন ধরনের মেশিন লার্নিং করছি। মেশিন লার্নিং এর আবার টাইপ আছে, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিনফোর্সমেন্ট লার্নিং ইত্যাদি ইত্যাদি। তবে একটু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আমরা যদি বলি যে এখানে দেখেন কিছু ডেটা এখানে আছে, যেমন এরিয়া আছে, প্রাইস আছে। তো এরিয়া আর প্রাইসকে যদি আমরা বড় করি তাহলে মনে হয় ফুল স্ক্রিন ধরে দেখা যাচ্ছে না। এটা ভালো হয়েছে। এরিয়া আর প্রাইস, প্রাইস ডান পাশে আছে, বাম পাশে আছে এরিয়া। তো এরিয়াকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রাইসকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে কি? মানে হচ্ছে যে এই এরিয়ার উপর ডিপেন্ড করে প্রাইস কিন্তু কম বেশি হবে। এরিয়া একটা স্বাধীন চলক আর প্রাইস হচ্ছে অধীন চলক। প্রাইস কেন অধীন চলক? ধরেন 2600 স্কোয়ার ফিট যদি আপনার কোনো জায়গার এরিয়া হয়, তাহলে তার দাম হবে 5,50,000। 3,000 স্কোয়ার ফিট হইলে ধরেন তার দাম হবে 5,65,000। 32,000 হলে, 3200 স্কোয়ার ফিট হলে হবে 6,10,000। এরকম করে কিন্তু যেমন এরিয়া বাড়ছে তেমন প্রাইস বাড়ছে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে কিন্তু একেবারে ঐকিক নিয়ম করে এগুলি আমরা বের করতে পারবো না। দেখেন, 2600 থেকে 3,000 স্কোয়ার ফিট, 400 স্কোয়ার ফিট বেড়েছে, অথচ প্রাইস বেড়েছে মাত্র 15,000। 5,50,000 ছিল 5,65,000। আবার 3,000 থেকে 3200, মাত্র মাত্র 200 স্কোয়ার ফিট বেড়েছে, অথচ প্রাইস বেড়েছে আপনার হচ্ছে 65 থেকে 10, 35,000। তার মানে এখানে 400 স্কোয়ার ফিট বাড়ার পরেও 15,000। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই দাম বাড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ছে। বাড়ছে ঠিক আছে, কিন্তু র্যান্ডমলি বাড়ছে। তো এখন যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে 5,000 স্কোয়ার ফিটে কত হবে, তারপরে 20,000 স্কোয়ার ফিটে কত হবে, এটা কিন্তু ঐকিক নিয়ম করে বলা যাবে না। এটা বলতে গেলে আমাদের এই মেশিন লার্নিং লাগবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে। মেশিন লার্নিং ইজ এ ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, এআই বলতে আমরা কি বুঝি? এআই বলতে আমরা ধরে একটা রোবটের কথা আমার মাথায় আসছে। রোবট যদি হয় তাহলে রোবটের মধ্যে অনেকগুলি কিন্তু হার্ডওয়্যার আছে, অনেকগুলি চিপস আছে। কিন্তু মেইন পার্ট যেটা, যেটার মাধ্যমে সে কথা বলতেছে, সেটা কিন্তু একটা সফটওয়্যার। অর্থাৎ তার একটা ব্রেন তৈরি করা হয়। এই রোবটের ব্রেনটা যেটা দিয়ে তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন পার্ট, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বুদ্ধি, সেটাকে কিন্তু এই মেশিন লার্নিং দিয়ে তৈরি করা হয়। ধরেন আমরা এই ডেটাগুলি দিয়ে, এই যে ছোট্ট যে 5-6টা যে রো আছে, এই ডেটাগুলি দিলাম এবং এর সাথে একটা অ্যালগোরিদম দিলাম। দেওয়ার পর অ্যালগোরিদম আর কিছুই না, ম্যাথামেটিক্স, যে ম্যাথামেটিক্স এর মাধ্যমে এই কাজগুলি হবে। এই দুইটা জিনিস দিলাম, দেওয়ার পরে আমরা একটা মডেল তৈরি করলাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করলাম। খুবই এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন ডোমেইন থেকে এখানে এসেছি, আপনারাও আসবেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু খুব ছোটখাটো হইলেও আমরা কিন্তু এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তৈরি করতে পারবো। সো এই ব্যাপারগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং অনেকেই এটাকে অনেকটা এনজয় করেন। কারণ আহ, ধরেন আমি সায়েন্সের না, আমি কমার্সের আছি, আর্টসের আছি, বা এই ব্যাপারগুলির সাথে জড়িত না। হঠাৎ করে আপনি একটা কোর্স করার পরে আপনি যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বের করতে বানাইতে পারেন, তাহলে এটা নিজের কাছেই ভালো লাগবে যে না, আমিও এটা আহ, পারলাম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কে আমরা সাধারণত মডেল বলি। সেই মডেলটাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে মডেল বলেন তো যে 5,000 স্কোয়ার ফিটের দাম কত, মডেল কিন্তু বলে দিবে এত। আপনি কিন্তু ঐকিক নিয়ম করে বের করতে পারছেন না, অথচ মডেল কিন্তু ঠিকই
বলে দিবে। 6000 যাই জিজ্ঞেস করবেন তাই কিন্তু এখন মডেল বলে দিবে। তাহলে মডেল কি করে বলবে? কারণ মডেলকে বানানো হয়েছে ওই অ্যালগোরিদম দিয়ে আর এই ডেটা দিয়ে। তো যাই হোক, আমি আহ, আমার ধারণা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি মেশিন লার্নিং সম্পর্কে, ইভেন ডেটা অ্যানালাইসিস সম্পর্কে, ইভেন ডেটাবেস সম্পর্কে টোটাল একটা ধারণা আমি দিতে পেরেছি। আহ, এবার আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এই আপকামিং কোর্সটার মধ্যে আমি যা আলাপ করলাম তার কতটুকু থাকছে এবং কি কি থাকছে না সেই ব্যাপারগুলি নিয়ে আলাপ করব, এবং তারপরে আপনাদের প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ। আমাদের এই কোর্সে, যেটা আমাদের আপকামিং কোর্স, সেখানে আপনারা গেলে দেখতে পারবেন যে 16টা মডিউল আছে। 16টা মডিউল মানে প্রতি 2টা ক্লাসে একটা করে মডিউল হচ্ছে, তার মানে 32টা ক্লাস এখানে থাকবে। একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করে মডিউল 1-এ কি কি ক্লাস থাকবে, মডিউল 2-তে কি থাকবে, 3-তে থাকবে, এরকম করে 16টা মডিউলের ক্লাস বা কন্টেন্ট গুলি কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি মডিউল বাই মডিউল যাচ্ছি না, আমি ওভারঅল বলছি। আমরা মূলত প্রথম মডিউল এবং দ্বিতীয় মডিউলে আমরা কিন্তু তৃতীয় মডিউলে 3টা মডিউলে অর্থাৎ 3 × 6টা ক্লাসে আমরা পাইথন শিখব। পাইথন কেন শিখবো? আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে মেশিন লার্নিং শিখবো আলটিমেটলি, এগুলি তো আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ছাড়া তো এগুলি আমরা ব্যবহার করতে পারবো না। লাইব্রেরি গুলি তৈরি হয়েছে পাইথন দিয়ে। অবশ্য আরো একটা ল্যাঙ্গুয়েজ আছে, আর আছে, অনেকে আর দিয়ে শিখে, কিন্তু আমরা এখানে পাইথন দিয়ে শিখি। আর এছাড়াও সিতে, জাভাতে, সেগুলি দিয়েও মেশিন লার্নিং করা যায়, কিন্তু সেগুলি এত পপুলার না। 2টা ল্যাঙ্গুয়েজে সব থেকে পপুলার হয়েছে, একটা হচ্ছে পাইথনে আর একটা হচ্ছে আরে। তবে পাইথনটা আরো বেশি পপুলার, কারণ পাইথন দিয়ে আবার ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য কিছু করা যায়, যেটা আর দিয়ে করা যায় না। তো যাই হোক, আমরা 6টা ক্লাসে আমরা পাইথন শিখবো। এখন প্রশ্ন হলো যে 6টা ক্লাসে পাইথন শিখে কি আমরা মেশিন লার্নিং শিখতে পারবো? মাত্র 6টা ক্লাস, হয়তো আমি ফ্রেশার, কিছুই জানি না পাইথন সম্পর্কে, ইভেন প্রোগ্রামিং সম্পর্কে আমার ধারণা নাই। আমরা এটা বলছি না যে আপনাকে এই 6টা ক্লাসে কমপ্লিটলি পাইথন শিখাই দিই। তবে এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং শেখার জন্য যতটুকু পাইথন দরকার, বা পাইথনের ফাউন্ডেশন, প্রোগ্রামিং এর ফাউন্ডেশন যতটুকু না হলেই না, ইনশাআল্লাহ এই 6টা ক্লাস করলে, আপনি যদি ক্লাসগুলি করেন এবং ক্লাসগুলির সাথে সাথে যে কি বলে ওগুলি রে, ওই যে অ্যাসাইনমেন্ট গুলি যদি করেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন এবং পরবর্তী ক্লাসগুলি ভালোই বুঝবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আমরা এসকিউএল নিয়ে 2টা ক্লাস রেখেছি, জাস্ট এসকিউএল এর একটা ধারণা দেবো, কারণ মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলি শিখতে গেলে এসকিউএল এর বেসিক ধারণা থাকা খুব দরকার। তারপরে আমরা চলে যাব অ্যাডভান্স পাইথনে, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের লাইব্রেরি শিখবো, যেমন নামপাই, পান্ডাস, এগুলি 5 নম্বরে শিখবো। 5 নম্বর এবং 6 নম্বর, মোট 4টা ক্লাসে আমরা এই নামপাই এবং পান্ডাস লাইব্রেরি শিখবো, এবং এই ক্ষেত্রে আমরা পান্ডাস দিয়ে একটা প্রজেক্টও করব, কি করে ডেটা অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা এই পান্ডাস দিয়ে শিখবো। এরপরে যাব আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স। আমরা অনেকেই স্ট্যাটিস্টিক্স হয়তো বিভিন্ন সময় করেছি, ভুলে গেছি। একেবারে বেসিক যে নলেজ গুলি না থাকলেই না, বিশেষ করে সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে নর্মাল ডিস্ট্রিবিউশন, এই ব্যাপারগুলি, ভেরিয়ান্স কাকে বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে, মিন মিডিয়ান কাকে বলে, মোড কাকে বলে, এই ব্যাপারগুলি নিয়ে 2টা ক্লাস আছে। কোরিলেশন কাকে বলে, তারপরে আপনার হচ্ছে যে জেডি স্কোর কি, স্কেলিং কি, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ক্লাস হবে। এরপরে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে এই যে আমরা অ্যানালাইসিস করলাম পান্ডাস দিয়ে, সেই অ্যানালাইসিস করার পরে সেগুলিকে যে ভিজুয়ালাইজ করতে হবে পাইথন দিয়ে। আমাদের এখানে অবশ্য পাওয়ার বিআই থাকছে না, পাওয়ার বিআই আলাদা কোর্স আছে ওস্তাদের,
আমরা যা কিছুই করব পাইথন দিয়ে করব। পাইথন দিয়ে কি করে ভিজুয়ালাইজেশন করা যায় সেগুলি আমরা এখানে 4টা ক্লাসে শিখব। তারপরে আমরা চলে যাবো মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ যাওয়ার পরে আমরা মেশিন লার্নিং এর যে পপুলার অ্যালগোরিদম গুলি আছে, বিশেষ করে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে কেএনএন, কে মিন, তারপরে এসভিএম, ডিসিশন ট্রি, তারপরে নেইভ বেস, এই সমস্ত পপুলার মেশিন লার্নিং ইয়েগুলি শিখবো, অ্যালগোরিদম গুলি শিখবো। এবং ফিচার ইঞ্জিনিয়ারিং বা ডেটা প্রসেসিং, এই ব্যাপারগুলিও কিন্তু শিখবো। কি করে আমরা স্কেলিং করব, কি করে এনকোডিং করব, কি করে ডেটাকে প্রিপেয়ার করব, কি করে মিসিং ভ্যালু রিপেয়ার করব, কিভাবে মিসিং ভ্যালু ফাইন্ড আউট করব, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু শিখবো। এবং সব শেষে আহ, আমার পক্ষ থেকে 2টা ক্লাস থাকবে, সেটা হলো অ্যাডভান্স ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, অর্থাৎ ডিপ লার্নিং বিষয়টা কি, এএনএন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং এনএলপি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা বলছি না যে ডিপ লার্নিং এনএলপির এখানে ফুল আপনারা শিখতে পারবেন, জাস্ট একটু ধারণা দেব। আর একদম শেষে এই কোর্স করার পরে জব গাইডলাইন বা মাস্টার ক্লাস থাকবে। এখানেও 2টা ক্লাস থাকবে, যেটাতে আপনাদের জবের জন্য কিভাবে আপনারা প্রস্তুত হবেন সেই ব্যাপারগুলি, যাদের জবের প্রয়োজন আর কি, তাদের জন্য এই 2টা ক্লাস থাকবে। তবে এখানে আমি যেটা বলতে পারি বা সেটা হচ্ছে যে সবকিছুই কিন্তু আমি যেগুলি আলাপ করেছি, এই ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন এবং মেশিন লার্নিং, 3টা পার্টই কিন্তু এখানে টাচ করা হয়েছে। সবাইকে যে মেশিন লার্নিং শিখতে হবে, প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে হবে এমনও কিন্তু না। কেউ যদি মনে করেন যে এই ভিজুয়ালাইজেশন বা এই পর্যন্ত শেখার পরে তার ভালো লেগেছে, এগুলো নিয়েই কাজ করবেন, মেশিন লার্নিং এ যাবেন না, ফাইন, কোনো সমস্যা নাই। কেউ যদি তারও আগে স্কিপ করতে চান, স্কিপ করা বলতে আমি বলতে চাচ্ছি যে কোর্স তো অবশ্যই সবই করবেন, কিন্তু অনেক সময় হয় না যে আমার এই জায়গাটাতেই আরো বেশি ফোকাস করবো, পাইথন দিয়েই আমি ফোকাস করব, এটা শেখার পরে আমি অন্য সাইডে চলে যাব, ওয়েব ডেভেলপমেন্টে চলে যাব, ফাইন, তাহলে আপনার পাইথনের বেসিকটা শিখলেন। তবে আমার সাজেশন থাকবে যে পুরো কোর্সটা করার পরে আপনি ডিসিশনটা নেবেন আপনার জন্য কোন জিনিসটা শুট করছে। তবে মেশিন লার্নিং এ যারা থাকবেন বা মেশিন লার্নিং এ যাদের ইন্টারেস্ট আছে, এটাই হলো সব থেকে কিন্তু এই পুরো কোর্সের মধ্যে আমি বলতে পারি যে এই মেশিন লার্নিংটা শিখা বা মেশিন লার্নিংটা জানাটাই হলো সব থেকে আকর্ষণীয় বিষয়। এবং এখনো কিন্তু সারা বিশ্বে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স যাই বলেন না কেন, সবই কিন্তু দাঁড়ায় আছে এই মেশিন লার্নিং এর উপরে। তো এটা ছিল আমাদের মেইন কোর্স। এই কোর্সের সাথে প্রতিটা ক্লাসের পরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্রায় প্রতিটা ক্লাসে। এবং আমরা বেশ 3-4টা রিয়েল প্রজেক্ট কিন্তু আমরা করব। রিয়েল প্রজেক্ট বলতে আমরা বলছি যে ধরেন কিরকম করে ওসিআর বানাতে হয়, সেটা আমরা একটা ক্লাসে দেখব। কেমন করে কাস্টমার সেগমেন্টেশন করতে হয় রিয়েল ডেটা নিয়ে, মনে করেন যে 5-6 লক্ষ রেকর্ড নিয়ে আমরা কাস্টমার সেগমেন্টেশন করে দেখবো, এটা আনসুপারভাইজড মেশিন লার্নিং। তারপরে কেমন করে আপনার স্প্যাম এবং হ্যাম যে ডিটেকশন করে, আমাদের মেইলের মধ্যে দেখবেন যে অটোমেটিক্যালি স্প্যাম হ্যামের মধ্যে কিন্তু মেইল চলে যায়, এই ডিটেকশনটা কিভাবে করে, এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে তৈরি করা হয়, এই বিষয়গুলি আমরা এই ক্লাসের মধ্যে দেখব। আর যেটা থাকবে যে প্রত্যেকটা মডিউলের পরে আপনাদের লাইভ টেস্ট থাকবে। তারপরে এটা ওস্তাদের যিনি আছেন উনি আরো ভালো করে বলবেন। তো এই পর্যায়ে ছিল আমাদের কোর্সটাতে কি কি থাকবে সেই ব্যাপারটা বলা। এখন আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব।